প্রজেকশন কাজটা দেখাতে ফিরে এসেছি। এটা আসলে একটু জটিল, বাস্তবে পুরো করাটা কঠিন, কিন্তু তাও এটা একটা অত্যন্ত আবশ্যক একটা জিনিস। এটা ছাড়া সত্যিকারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, লং টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালি করা যায় না। তো আসুন দেখি, এটা সামান্য একটু পরিবর্তিত ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রোফর্মা বলতে পারি। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা রেশিও বের করব, সবগুলো রেশিও অ্যাজ পার্সেন্ট অফ সেলস। তো সবগুলো নাম্বারকে আমি প্রথমে সেলস দিয়ে ভাগ দিয়েছি, এখানে আছে 10 মিলিয়ন। এটা হয়ে যাওয়ার পরে আপনি একটু আইডেন্টিফাই করবেন যে এর কোন কোন রেশিওটা আমাদের কাজে লাগবে না। যেমন ইন্টারেস্ট, এটা কিন্তু সেলসের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করবে আপনার কত ডেট আছে তার উপরে। তারপর যখন আমরা ক্যালকুলেট করব ইবিটিআর, আর্নিংস বিফোর ট্যাক্সেস, সেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করব, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, তারপরে আমরা ট্যাক্সটা বিয়োগ দেব। এই রেশিওটা আমরা দেখব না। প্রফিট যখন পাওয়া যাবে তার থেকে আমরা ডিভিডেন্ডটা পলিসি অনুযায়ী বিয়োগ দেব। এই রেশিওটা আমরা ইউজ করব না। আমরা রেশিও যেটা ইউজ করব সেটা হবে 50% অন প্রফিট আফটার ট্যাক্সেস। অ্যাসেট সাইডে এসে কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রায় সবই আপনি স্পন্টেনিয়াস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস ধরতে পারেন। এইগুলো আমরা সেলসের রেশিও হিসাবে ইউজ করব। ল্যান্ড এন্ড বিল্ডিং, এটা খুব একটা চেঞ্জ হবে না, এটা আমি এখানে প্রজেকশনে চেঞ্জ করিনি। কোনো ইনস্ট্রাকশন যদি থাকে যে ল্যান্ড এন্ড বিল্ডিং এত হারে বাড়াতে হবে, সেটা করতে পারেন, তবে রিভ্যালুয়েশনে কিন্তু কোনো ক্যাশ টাকা আসে না, সেটা রেকগনাইজ করতে হবে। এখানে নেট ফিক্সড অ্যাসেট যেটা আছে এটা একটু খুব ক্রিটিক্যাল জিনিস। এটা অনেক সময় বলতে পারেন যে আমার তো ফিক্সড অ্যাসেট কিনতে হবে না, আমার তো প্রোডাকশন সেট আপ আছেই, কিন্তু তার একটা ক্যাপাসিটি আছে। সেলস বাড়াতে গেলে অ্যাসেট দিয়ে আপনার সাপোর্ট দিতে হবে। অ্যাসেট না বাড়ালে আপনি সেলস আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবেন না। এটার সামান্য পরিসরে হয়তো সম্ভব, লং টার্মে আপনার এটা পার্সেন্ট অফ সেলস হিসাবে দেখানোটাই নর্মাল। এখানে লায়াবিলিটি সাইডে যদি আসেন, তো লায়াবিলিটি সাইডে এই তিনটাকে আমরা স্পন্টেনিয়াস লায়াবিলিটি ধরতে পারি। সেলস যদি বাড়ে তো এগুলো বাড়বে, কতগুলো তো খুব ক্লিয়ার, অ্যাকাউন্টস পেয়েবল তো বাড়বেই, শর্ট টার্ম পেয়েবল বাড়তে পারে, কেমন। তো এই তিনটা আমরা পার্সেন্ট অফ সেলস হিসাবে প্রজেকশন করব। তার মানে এখানে এই ফিগারগুলো যাই আছে, প্রথমে যখন প্রজেকশন করেছি যে সব সেলস 12% হারে বাড়বে প্রত্যেক বছর, এটা এখন দেওয়া আছে। এই সেলসের উপরে ভিত্তি করে আমরা সব খরচ বা অ্যাসেট হিসাব করার চেষ্টা করছি। তাহলে লং টার্ম ডেট এটা আমরা চেঞ্জ করবো না, পেইড আপ ক্যাপিটাল আমাদের দেশের সিস্টেমে আমরা চেঞ্জ করব না। প্রত্যেক বছর রিটেন আর্নিংসটা বাড়বে, এটার সাথে আমি যোগ করব এই বছরে কি পরিমাণ রিটেন আর্নিংস থাকবে। এই 87% এর কোনো মানে নেই, এই 50% ও আমরা ইউজ করতে পারবো না, কেমন। তো এটা থেকে তাহলে আমরা এই প্রজেকশন গুলো যখন করি আপনার ব্যালেন্স শিটটা মিলবে না। তাহলে আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে এই নাম্বারগুলো, এটার সাথে আমরা কম্পেয়ার করব টোটাল লায়াবিলিটিস। লায়াবিলিটি হচ্ছে ফাইন্যান্সিং, কেউ টাকা দিচ্ছে আপনাকে অ্যাসেট কেনার জন্য, এটা আপনার জন্য লায়াবিলিটি। এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিটে এখানে মেলেনি, একটু মেলানো দরকার ছিল। তো জাস্ট ডিফারেন্সটা আপনি যদি কোনো একটা অ্যাসেটে ধরে দেন, ইনসার্ট
এন্টার রো আমরা মনে করব যে আদার অ্যাসেটস, ধরেন যে এটা কোনো স্পেসিফিক ইম্পর্টেন্ট কোনো একটা অ্যাসেট না, ফলে এটা নিয়ে আমরা বেশি বদার করব না। এখন তাহলে আমাকে এটা যোগ করতে হবে, যোগ করার পরে এখন আপনার এই ব্যালেন্স শিট এখানে মিলবে। কিন্তু এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যত সময় যাবে এটা বাড়বে, কিন্তু এটা কমে চলে আসছে। এই দুটো রো আমার জন্য খুব ক্রিটিক্যাল। আমি ডিফারেন্সটা ক্যালকুলেট করব। ডিফারেন্সটা হচ্ছে টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস and equity। এই সবটা যদি এই ইকুয়েশনে আপনি ইউজ করেন, তাহলে টোটাল অ্যাসেটস আমাদের এই নাম্বারটা, এটা থেকে আমি বাদ দিচ্ছি এই নাম্বারটা। এই নাম্বারটা পজিটিভ হয়েছে এই ইকুয়েশনে, তার মানে হচ্ছে আমার যথেষ্ট অ্যাসেট আছে, কারো কাছে আমার যেতে হচ্ছে না টাকার জন্য, সেই অ্যাসেট কেনার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আসলে তো আমি ভুল বলেছি, এটা যদি পজিটিভ হয় তাহলে আপনার অ্যাসেট তো বেশি আছে, তাহলে এই অ্যাসেটটা আনফান্ডেড, আপনাকে বাইরে থেকে এই পরিমাণ টাকা তুলে এটাকে ব্যালেন্স করতে হবে। এক্সটার্নাল নিডেড ফান্ডস, তাহলে এই টাকাটা আপনার ডেট থেকেও আসতে পারে আর নতুন ক্যাপিটাল থেকেও আসতে পারে। এখন এরকম হওয়া সম্ভব যে কোনো একটা সময় পরে আপনার এই লায়াবিলিটিটা অ্যাসেট থেকে বেশি হয়ে গেল। কোনো কারণে যদি এটা বেশি হয়, ধরেন আমি যদি জাস্ট একটা নাম্বার নেই, ধরেন এটা 1.1 টাইমস, এটা কেন করলাম, আসলে জাস্ট একটা বাজে জিনিস বানানোর জন্য মনে করেন, কেমন, এটা 1.5 টাইমস, এটা কোনো ভিত্তি নেই, শুধু আমি একটা জিনিস দেখাবো এখানে। এই নাম্বারটা এখন বড় হয়ে গেল, তার মানে আপনি এত টাকা তুলেছেন বাজার থেকে, কিন্তু আপনার এত টাকা ইনভেস্টমেন্ট, অ্যাসেটে ইনভেস্টমেন্ট আছে, তার মানে আপনার এই পরিমাণ, এই ডিফারেন্সটার পরিমাণ অতিরিক্ত টাকা আছে, এই নাম্বারটা হবে নেগেটিভ। এই অতিরিক্ত টাকাটা দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি ডিভিডেন্ড বাড়াতে পারেন, বা নতুন অ্যাসেটও কিনতে পারেন, অপ্রয়োজনীয় তো আর কিনবেন না, টাকা শেয়ার হোল্ডারদের ফিরিয়ে দেওয়ার অনেক পথ আছে, সেটা করতে পারেন। তো প্রথম ডিসিশন এটা থেকে কি, এটা হচ্ছে যে আমি যখন এইভাবে হিসাব করি অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস, এইখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আপনাকে বলছে যে আপনার এত অ্যাসেট দরকার, কিন্তু এই পরিমাণ টাকা আপনার নেই, এই পরিমাণ টাকা নেই, তাহলে এইটি হচ্ছে আপনার এক্সটার্নাল বা এডিশনাল ফান্ডস নিড। এখন প্রশ্নটা যদি করি যে আপনি একসাথে ক বছরের জন্য প্রিপেয়ার থাকবেন, এই পার্টিকুলার এক্সাম্পলে যে জিনিসটা প্রধান সেটা হচ্ছে যে এই দুটো লাইন বের করা, তারপরে এই ডিফারেন্সটা নেওয়া। এখন আমি যদি বলি যে আমার 3 বছরের, আমি আপাতত 3 বছরের এভাবে লিখলাম 3 years need, তাহলে এই 3 বছরের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্ক সেটাকে আমি লিখব 3545592। এই টাকাটা আপনি যদি বাজার থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে তোলেন, তাহলে আপনার 3 বছরের জন্য
আর টাকার চিন্তা করতে হবে না, সব প্রসেসগুলো আপনি ফান্ড করতে পারবেন। আপনি তার এক্স্যাক্টলি এরকম করবেন না, আপনি হয়তো এটা করবেন 3.6 মিলিয়ন বা 4 মিলিয়ন, কারণ আপনি জানেন যে পরে আরো লাগবে। কিন্তু যখন এইরকম এখানে এই কোয়েশ্চেনের নেগেটিভ আসে, তার মানে হচ্ছে আপনারা টাকার দরকার নেই, টাকা প্ল্যান করার কোনো দরকার নেই, আপনার এক্সট্রা আছে, আপনি বরং এটা অন্য কাজে লাগাতে পারেন। আমাকে যদি বলা হতো যে 5 বছরের টাকা একবারে তুলবো, তাহলে আমি এই ফিগারটা নিতাম, এর মধ্যে সবচেয়ে বড় ফিগার যেটা সেটা। এটা হচ্ছে আমাদের ওই প্রশ্নটার উত্তর, যে আমাকে আগামী 3 বছরের জন্য আমি যদি 12% সেলস ইনক্রিজ করতে চাই, কত টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কত? 3 বছরে এই এক্সটার্নাল ফান্ডস নিড লাইনের সবচেয়ে বড় যে পজিটিভ নাম্বার, সেটা হচ্ছে আপনার 3 বছর কভার করবে। আপনি যদি এখন এই পরিমাণ টাকা তোলেন, তাহলে আসলে 3 মিলিয়ন টাকা পড়ে থাকবে 1 বছরের জন্য। পরের বছর এটা ইউজ করবেন, বাকি কিছু টাকা থাকবে, সেটা এই বছরে এসে আপনি পুরো ইউজ করবেন। তো এটার উত্তর আমরা পেলাম। এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি প্ল্যান করি এটা, তাহলে আমার এই টাকাটা কিভাবে তুলব? এটা অনেকগুলো কিন্তু মিক্সড পলিসি আপনি তৈরি করতে পারেন। তো বেসিক্যালি যদি ধরি যে আপনি হয় নতুন শেয়ার ছাড়বেন, না হয় আপনি একটা লং টার্ম লোন নেবেন। যখন এটা করতে চাইবেন, তখন আপনাকে একটু টেস্ট করতে হবে যে আপনার যে কন্ডিশন যেগুলো আছে, সেগুলো আপনি দেখাতে পারেন কিনা, যে কন্ডিশনগুলো আছে সেগুলো মিট করতে পারেন কিনা। কেমন? এই এক্সেলের মধ্যে আরো কতগুলো প্রজেকশন আছে, নাম্বারগুলো সবসময় এক নয়। এখানে কোনো একটা হয়তো আমি দেখতে পাবো যে নেগেটিভ নাম্বার আছে এক্সটার্নাল ফান্ডস নিডে। এখানে ইকুয়েশনটা করা হয়েছে 34, তাহলে এটা প্লাস মানে এডিশনাল ফান্ডস নিড। এখানে এটা external funds need positive হয়ে আছে, total asset 31, total liability 26, তাহলে বাইরে থেকে টাকা নিতে হবে, সবচেয়ে বড় যেটা সেটা এখানে দেওয়া আছে। এখন ধরেন যে আমাদের প্ল্যান, আমি এটা একটা কপি করি, কেমন? কপি করে দেখব যে কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করলে সেটা কিভাবে কাজ করবে। So financing option 1 এরকম যদি লিখি, আর আমি কি করব যে plan to raise with a bond at, ধরেন যে আমি 11% রেটে বন্ড ইস্যু করব, কত টাকা আপনি করবেন? ধরেন 3.6 মিলিয়ন, এই পরিমাণ টাকা। এই পরিমাণ টাকা আপনি কিভাবে তুলবেন? আচ্ছা, প্রথমে একটু দেখি যে পুরোটাই যদি আপনি বন্ড দিয়ে তোলেন, তাহলে আপনার ইন্টারেস্ট কত দিতে হবে। ইন্টারেস্ট দিতে হবে 12 লিখেছি, 11 লিখেছি, ব্যাপারটা কি? আচ্ছা 11 থাকো। আচ্ছা, তাহলে এটা হবে ইকুয়াল টু 0.11 টাইমস এই ফিগারটা। আপনার ইন্টারেস্ট পেমেন্টটা প্রত্যেক বছর বেড়ে যাবে। এখন দেখা যাক জাস্ট একটু সিচুয়েশনটার জন্য, যে এই টাকাটা যদি আমরা তুলি বাজার থেকে, তাহলে আমার কন্ডিশন, আমার যে পলিসিগুলো আছে সবগুলো মিট করে কিনা। দুটো প্রধান পলিসি, একটা হচ্ছে ডেট রেশিও। আমি যদি বলি এটা এরকম যে টোটাল লং টার্ম ডেট divide by total capital, তাহলে কি দাঁড়াবে? এটা ধরেন আপনার পলিসি আছে যে এটা কখনো
50% এর বেশি হতে পারবে না। আমরা এই কন্ডিশনকে স্যাটিসফাই করছি। আচ্ছা, দেখা যাক আমাদের এই নাম্বারগুলো নিয়ে। আমি এটা এখানে একটু কপি করি এভাবে যাতে নাম্বারগুলো চেঞ্জ না হয়, ভ্যালুস, তারপরে আমরা দেখব কি অবস্থা। বর্তমানে আপনার টোটাল লং টার্ম ক্যাপিটাল কত আছে। এখানে যদি লিখি টোটাল ক্যাপিটাল, লং টার্ম ক্যাপিটাল এন্ড ইকুইটি দুটো মিলে লং টার্ম ক্যাপিটাল। এখানে আমি যোগ দেব লং টার্ম ডেট প্লাস শেয়ার হোল্ডার ইকুইটি। এটা হচ্ছে টোটাল লং টার্ম ক্যাপিটাল। এবার আমার ডেট রেশিও কত। ডেট রেশিও বর্তমানে আছে, আমি টোটাল ডেটকে, যেটা এই ফিগারটা, একে আমি ভাগ দিচ্ছি এই নাম্বারটা দিয়ে। বর্তমানে আছে 21%। আমরা ভালো একটা সিচুয়েশনে আছি, কিন্তু এটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা কখনো এর থেকে বাড়তে দেব না। তা আমরা যদি পুরো এই টাকাটা আপনার ইসে থেকে নেই, বন্ড ইস্যু করে নেই, তাহলে রেশিওটা কি দাঁড়াবে। তখন অল্টারনেটিভ ভ্যালুটা আপনার দাঁড়াবে এই ফিগার প্লাস 3.960। এটা হবে আপনার ডেট। আর আপনার টোটাল ক্যাপিটাল কত হবে। আপনি এইটা নিয়েছেন টোটাল ক্যাপিটাল, তার সাথে যোগ দিচ্ছেন এই ফিগারটা। আমি আগে বোধহয় এই নাম্বারটা লিখিনি, দেখি এখানে কোন নাম্বার দিয়েছে। এটা হবে 3,600,000। আচ্ছা, তাহলে এটা দাঁড়ালো এইরকম, আর এটা দাঁড়াবে B41। ঠিক আছে, এখন রেশিওটা কত হলো। এখন আমি দেখতে পাচ্ছি রেশিওটা হবে দিস ডিভাইড বাই দিস। তাহলে 31%। আপনি এখন 50% এর অনেক নিচে আছেন। তাহলে আপনার এই অপশনটা ভ্যালিড। আপনি বলতে পারেন পসিবল অপশন issue bonds, issue 11% bonds and raise 3,600 টাকা। আচ্ছা, এটা একটা জিনিস আমরা চেক করলাম, ডেট রেশিও। এই ফিগারটা এখন আমরা এখানে বসিয়ে দিতে পারি, দিয়ে তারপরে নতুন করে যদি হিসাব করি দেখবো যে এই ফিগারটা এক্সাক্ট হওয়ার দরকার নেই। আমি যদি এটা করতাম যে ইকুয়াল টু 5 million plus 3,960 3,600,000, right? 3,600,000, তাহলে আমার নাম্বারগুলো কি হতো। এখন আপনি নাম্বারে দেখতে পাবেন যে আপনার ডেট রেশিও কি হয়েছে, আর 3 বছরে এখানে আপনি খুব কাছাকাছি আছেন। তার মানে আপনার 3 বছরের জন্য ফান্ডিং ভালোই হবে। আর একটা জিনিস যেটা দেখার দরকার, যেগুলো সবগুলো নাম্বার চেঞ্জ করে দেবে, আপনি তাও মোটামুটি দেখতে চাইবেন যে কাছাকাছি আছেন, সেটা হচ্ছে যে আপনি এইখানে ইন্টারেস্টটা চেঞ্জ করে দেখেন। এখানে যে ফিগারটা আছে ইকুয়াল টু, এটা ছিল 480,000, আর নতুন ইন্টারেস্ট হবে, আমরা এখানে দেখলাম 396,000, so 396,000। এখানে আমার দেখতে হবে ইবিআইটি নাম্বারটা ইন্টারেস্টের কত গুণ। আমরা একটা টিআইই রেশিও চাই, টিআইই রেশিও। আর এটার ইকুয়েশনটা এত বড় হলো কেন আমি জানি না, তবে আমি এটাকে ছোট করতে পারবো। আচ্ছা, অলরাইট, টিআই রেশিওর ইকুয়েশনটা আপনার কি হয়, ইকুয়াল টু ইবিআইটি ডিভাইড বাই দিস 3.17। এটা কিন্তু
খুব একটা স্ট্যান্ডার্ড হিসাবে খুব একটা ভালো নাম্বার হলো না, কারণ নর্মালি আমরা এটা 5 চাইব। তবে আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু তাদের জন্য এটা খুব একটা খারাপ নয়। এটা পশ্চিমা দেশে তারা একটু টিআই রেশিওটা 5 এর কাছাকাছি বা তার থেকে বেশি চাইবে। ফলে আপনি যদি ফোকাস করতে চান টিআই রেশিওর উপরে, তাহলে কিন্তু আপনার যদি টার্গেট থাকে, সেই টার্গেট অনুযায়ী আপনি বলতে পারছেন না যে আপনি সবটা বন্ড ইস্যু করবেন। আমাদের আগের নাম্বার অনুযায়ী এখানে যেটা ছিল 480,000, তখন আপনার রেশিও কত ছিল? তখন রেশিও কিন্তু 5-এর উপরে ছিল, ভালো রেশিও ছিল। ফলে আপনি আপনাকে যেটা করতে বাধ্য করা হতে পারে বা আপনার অ্যাডভাইস যেটা হতে পারে যে আমাদের সামান্য কিছু সুযোগ আছে লং টার্ম লোন নেওয়ার, তবে সেটা যদি পুরোটা নিতে যাই তাহলে কিন্তু আমাদের টিআই রেশিওটা অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। তো এখানেই এটা শেষ করব। দেখছেন যে এখানে অনেক নাম্বার নিয়ে কাজ করতে হয় এবং কতগুলো অনুমান অ্যাসাম্পশন করতে হয় যে আপনারা আগের কাজের ধারা খরচের যে হার সেগুলো মোটামুটি অপরিবর্তিত থাকলে আপনার গ্রোথ সাপোর্ট করতে ইন্টারনালি জেনারেটেড একটা ফান্ড আছে যেটা রিটেন আর্নিংস আর বাইরে থেকে কিছু টাকা আনতে হবে। তো সেই ইকুয়েশন করতে যে আমরা জাস্ট একটা ব্যালেন্স শিট করি। প্রথমে ব্যালেন্স শিটে আমরা টোটাল অ্যাসেটটা চেঞ্জ করব উইথ দি রাইট রেশিও। তখন দেখা যাবে আমি যখন টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস করব, যদি নাম্বারটা পজিটিভ হয় তার মানে এই পরিমাণ এক্সটার্নাল ফান্ডস দরকার, আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এই মুহূর্তে ফান্ড দরকার নেই। নর্মালি আমরা যখন একটা এরকম বড় অঙ্কের টাকা নিতে চাইবো তখন আমরা নর্মালি আপনার কোনটার মধ্যে আছি এখন যেটা করলাম সেখানে নেগেটিভ, এখানে হচ্ছে যে 3.6 মিলিয়ন ক্যাপিটাল নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি ব্যালেন্সড। আর কি দেখার আছে, জানতে হবে যে কোনগুলো চেঞ্জ হবে না সেলসের সাথে সাথে, আর অপশনগুলো স্পেশালি আমরা এই প্রজেকশন চেঞ্জ করে দেখব যে আমি যদি এটা শুধু ডেট নেই তাহলে কি হবে, 50% ডেট 50% ইকুইটি নেই তাহলে কি হবে, টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিওর কি অবস্থা দাঁড়ায়, কেমন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। তো এখানে এটা শেষ করব। পরে চ্যাপ্টার যেটা যাব সেটাও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এরই অংশ, তবে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ওটার কথা বলেছি। সেটা হবে আপনার লিজ ভার্সেস বাই অ্যানালিসিস। আমাদের নেক্সট ভিডিওটা হবে লিজ ভার্সেস বাই অ্যানালিসিস। থ্যাংক ইউ।